রেল লাইনের ধার ঘেঁষে ফুটে থাকা ফুলগুলোকে পিষে ফেলে দূরপাল্লার ট্রেনটা পাড়ি দিল স্টেশনটায়। ওইটুকু স্টেশনে 2 মিনিট দাঁড়াতে হবে বলেই হয়তো তীব্র বিরক্তির সুরে আওয়াজ করে চলেছে রাক্ষসে ইঞ্জিনখানা। কাঁধের ফুলে থাকা ঝোলাটাকে বুকের কাছে চেপে ধরলে এবার নগেন ঘরামি। ঝোলা সামলে কয়েকজন যাত্রীর পা টপকে পিঠ খামচে বাজে গালাগাল খেয়ে অবশেষে পা রাখল সে কঙ্কালসার প্ল্যাটফর্মটায়। কাঠখোট্টা শহুরে হাওয়ায় শ্বাস নিতে নিতে তার প্রাণ পাখিটা বুঝি বুক ভরে শ্বাস নিতে ভুলেই গিয়েছিল গোটা একটা মাস। হয়তো কোনো নাম ছিল স্টেশনটার। গোধূলির রাঙা আলো মেখে দাঁড়িয়ে থাকা তুবড়ানো সাইনবোর্ডটায় অস্পষ্ট অক্ষরে লেখাও আছে সেই নামটা বোধহয়। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমাদের নগেন ঘরামি এখন তড়িঘড়ি ঝোলা হাতড়ে বের করে আনছে কিছু একটা। বউয়ের জন্যে কেনা নতুন কমলা শাড়িখানার ভেতরেই সাবধানে ভাঁজ করে রেখেছে সে একটি মাটির পুতুল। হাজার হোক মেয়ের আবদার বলে কথা। ভিড়ে ভরা ট্রেনের ঠেলাঠেলিতে ভাগ্যিস সেটা ভেঙে যায়নি। নিশ্চিন্ত হয়ে ঝোলাটা কাঁধে নিয়ে তড়িঘড়ি হাঁটা দিল নগেন। রাতের আগেই গায়ের সীমানায় ঢুকে পড়লে ভালো। শহুরে কত কত পাকা বাড়ির ভিত গড়ে নগেন আজ ফিরছে নিজের কুঁড়ে ঘরে। সেই ঘরের উঠোনে তার বউ নিশ্চয়ই এতক্ষণে পিদিম জ্বেলেছে তুলসী মঞ্চে। বাইরের অন্ধকার একটু ঘন হতেই ঘোমটার ভেতর দিয়ে একবার তাকাবেও সে দাওয়ার দিকে। মাসের শেষে তার স্বামী সুদূর শহর থেকে অন্তত একটা দিনের জন্য হলেও যে আসবে বাড়িতে। বাড়ি ফেরার আনন্দে নগেন ঘরামির পায়ের গতি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে যেন। হঠাৎ তার কানে এসে ঠেকল কোনো এক লোকের ত্রাহিমাম চিৎকার। বাসা খেয়ে ফেললেই গো, বাসা, ও মাই বেগ মুড়ে, বাসা রে। লাউ ক্ষেতের আল ধরে উদ্ভ্রান্তের মতো ছুটতে ছুটতে আসছে লোকটা নগেনের দিকেই। সরু মেঠো রাস্তার একেবারে মাঝ বরাবর হতচকিত হয়ে দাঁড়িয়ে পড়লে নগেন। অন্ধকারে লোকটার মুখ খুব একটা স্পষ্ট নয়, তবে তার শরীরে থাকা ওই খাটো করে বাঁধা ধুতির জায়গায় লেগে থাকা জংলা আগাছা আর বড় বড় রক্তের ছোপ দেখে নগেনের মন বলল ভারী বিপদেই পড়েছে লোকটা। কিন্তু বিপদটা কি? মুড়ে বাসা বুঝে, তুই মুড়ে বাসা। আহা হা হা, শান্ত হও, শান্ত হও। ইস, একেবারে হা বুঝতে গেছে দেখছি তোমার। কি কি হয়েছে তোমার বলো দেখি? আরে কে মাইরা ফেলাইবে তোমারে? আর কায়ের ভয় বা অমন কইরা পালাই আইতাছো? হ্যাঁ, ভুলোটার খপ্পরে পড়ে গেছি বুটে, ভুলোটার খপ্পরে। এখন আর বাড়ি ফেরার পত্র খুঁজে পাইতেছি নে গো। বাড়িটা ফিরবো কেমনে? হায় রে হায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই খাড়াও খাড়াও, একটু খাড়াও। তুমি একটু শান্ত হও, কান্নাকাটি কইরো না। তুমি আমারে কত, এই তোমাকে গ্রাম কোন দিকে? ওই পূবের দিকে নাকি পশ্চিমে? মুর গেরাম সে তো ভুলেই গেছি গো। ভুলোটা যে একেবারে সব ভুলিয়ে দিছে গো মুড়ে, সব কিছুই। মুর তো আর কিছুই মনে নাই, শুধু শুধু এটুকু জানি মুড়ে বাড়িটা ফিরতে হবে গো, বাড়িটা ফিরতে হবে বুটে। হ্যাঁ, ফিরতেই হবে। নগেন কিছুক্ষণ এবার চেয়ে থাকলো বক বক করতে থাকা লোকটার দিকে। না, নগেন লোকটাকে চেনে না। লোকটার উস্কো খুস্কো চুল, অনেক দিনের না কামানো দাড়ি ভরা মুখ আতঙ্কে হাহাকার করে চলেছে যেন। তাদের গ্রামে ওই ভুলোর কাণ্ড কারখানার কথা নগেন অনেক শুনেছে, তবে কিছুদিন শহরে জীবনযাত্রা ছোঁয়া লাগায় ভুলোর থেকেও নগেনকে বেশি ভাবিয়ে তুলল অন্য একটা সম্ভাবনা। আচ্ছা, তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটা কোনো ডাকাত দলের লোক নয় তো? শহরে ইট গেঁথে পাকা বাড়ি বানিয়ে যা উপার্জন হয়েছে তাই নিয়ে নিজের বাড়ির ফুটো চালটাও তো মেরামত করতে হবে এবার। নিজেকে স্বার্থপর মনে হলেও কাঁধের ঝোলাটাকে শক্ত করে চেপে ধরে অচেনা লোকটাকে এবার এড়িয়ে গিয়ে পা বাড়ানোর চেষ্টা করে সে। কিন্তু লোকটা কিছুতেই নগেনকে যেতে দিলে না। তোর দুটি পায়ে পড়ি রে, এমন একলা সাইডে যাইস না বুটে। বুলোটোর খপ্পরে ফের পড়লে আর কি মোর পরানখানা টিকবে? দয়া করে যাইস না মুড়ে সাইডে। আরে কি করতেছো? ওঠো ভাইয়া, ওঠো ওঠো ওঠো। আরে অমন পায়ে পড়তাছো কেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি না হয় আমার লগেই চলো। আমার গ্রাম বেশি দূরে নয়,
এই মোড়ল মশাইরে তোমার বিপদের কথা কইলে আজ রাইতে কিছু একটা ব্যবস্থা ঠিক হইয়া যাইব। তুমি আর দেরি করো না, তুমি চলো, আমার লগে চলো, কেমন? আচ্ছা ভাইয়া, তোমার পায়ে কি খুব ব্যথা লাগছে নাকি? খুব লাগিছে বুটেক, বুলটো এমন ছুটাইছে মুড়ে যে আর কি বলি। ওই তুরে দেখেই যা ভরসাটা পাইলাম রে। উরে মাই গো। নগেনের পেছন পেছন চলা শুরু করেছিল লোকটা সবে। কিছুটা চলেই পায়ের ব্যথায় কুঁকিয়ে উঠে লোকটা বসে পড়ল পথের মাঝে। আবছায়া অন্ধকারে ততক্ষণে চোখ সয়ে গিয়েছে নগেনের। পায়ের ব্যথায় কাতরাতে থাকা লোকটার দিকে নিজের 2 হাত বাড়িয়ে দিয়ে সে বললে, কই দেহি তোমার পা খান দেহি। আহা, আরে ভাইয়া, তোমার পায়ে দেখতাছি বেশ ভালোই লাগছে, তুমি যে চলতেই পারতাছো না। আহারে, এক কাজ করো দেখি, তুমি আমার হাত দুইটা শক্ত কইরা ধরো, তারপর আমার উপর ভর দিয়া চলো, নইলে তোমার পায়ের যা অবস্থা তাতে তুমি একা একা এখন চলতে পারবা না, বুঝলা? আমি যেটা কইতাছি হেইডা করো। তারপর গ্রামে পৌঁছায় গেলে তোমার বদ্যির বাড়িতে নিয়ে যামু। এখন একটু সহ্য কইরা নাও, আর তো কোনো উপায় নাই। কও, চলো চলো, আস্তে আস্তে চলো, নাও নাও, ওঠো ওঠো। নগেনের কাঁধ সম্বল করে নিজের পা দুটোকে কোনো রকমে টেনে টেনে নিয়ে চলেছে লোকটা। সরা গাছের তলায় জমে থাকা অন্ধকারের ভেতরে ঠিক তখনই দপ করে জ্বলে উঠল কোনো কুপোক পেঁচার একজোড়া হলদেটে চোখ। ওই তোর গাঁট আর কদ্দুর বুটেক, এই পথটা শেষ হইছে না যে। চারপাশে এক নাগাড়ে হয়ে চলা ঝিঁঝি পোকার ডাকের মধ্যে দিয়ে লোকটার প্রশ্নটা শুনতে পেল নগেন। এতক্ষণ ধরে লোকটার প্রায় জ্ঞানশূন্য শরীরটাকে টানতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছে তাকেও। কপালের ঘাম মুছতে মুছতে দিশেহারা হয়ে তাকায় সে এদিক ওদিক। স্টেশন থেকে নগেনের গ্রামখানা খুব কাছেই, ওই বড়জোর 3-4 মাইল। অথচ আকাশে থাকা চাঁদের আলোর ব্যাপ্তি আর পেঁচার কর্কশ রব বুঝিয়ে দেয় সন্ধে পার করে রাতের গভীর অন্ধকার ছড়িয়ে পড়েছে এখন গোটা চড়াচড়ে। কিন্তু রাত এত বাড়লেও নগেন নিজের গ্রামে কেন, গ্রামের সীমানায় থাকা বটগাছতলাটুকু অবধি পৌঁছাতে পারেনি এখনো। রাত এত হইয়া গেল, আমি কি রাস্তা ভুল কইরা ফেলাইলাম নাকি? গ্রামে তো ঢুকতেই পারতাছি না, সেই কখন থেকে হাইটটাই চলছি, এখনো গ্রামে প্রবেশ করতে পারলাম না। ব্যাপারটা কি? আগা বুলটো তোরা পথ ভুলাই দিল নাকি? বুলটোর খবরে তুইও পই দেখেনি। এইবার কি হবে রে? বাড়িটা ফিরতে হবে বুটেক। একটু সুপ করো দেখিনি বাবু। ভুলো ভুলো ভুলো, সেই তন থিক্কা খালি ভুলো ভুলো এক পোলাপ জুড়িছে কানের সামনে। এসব কিচ্ছু হয় না, বুঝলে? এসব কিচ্ছু হয় না, এসব ভুলো ঠুলো বলে কিচ্ছু নেই, যত সব। কি কি হলো? অচেনা লোকটাকে বিরক্তি ভরা গলায় কথাগুলো বলতে বলতে নগেন হঠাৎই চমকে উঠল। কাঁধের ওপর লোকটার মাথাটা কাঁধ হয়ে পড়ে যেতে তার ধারণা হলো ঘাবড়ে গিয়ে এবার বুঝি পুরোপুরি জ্ঞান হারিয়েছে লোকটা। তার ঝুলে পড়া মাথাটাকে সামান্য তুলতেই নগেনের গলা দিয়ে বেরিয়ে এলো একটা আর্তনাদ। এক ধাক্কায় লোকটাকে নিজের থেকে সরিয়ে রাস্তায় ফেলে দিল নগেন। এটা তো একটা মোড়া, মানুষের মোড়া। ক্ষত বিক্ষত শরীরটায় রক্তের একটা ফোঁটাও অবশিষ্ট নেই, তবুও সেই মৃতদেহের সাদাটে চোখ দুটো দৃষ্টি যেন এখনো জ্বলছে বাঁচার চরম আকুতিতে। কি যেন বললি তুই এখনই? ভুলো টুলো কিচ্ছু হয় না, তাই নাকি? তাহলে আমি কে রে? রক্ত জল করা হাসির আওয়াজটা কানে আসতেই দুহাতে কান চাপা দিয়ে বসে পড়তে বাধ্য হলো নগেন। তার আতঙ্কিত চোখের মণি দুটো চলে গেল পথের ধারে থাকা হরবা গাছের সব থেকে উঁচু ডালটায়। ডালটা সামান্য দুলছে, না না, কেউ যেন ডালটাকে দোলাচ্ছে। ডালের উপরে কেউ বসে আছে না?
আর যাই হোক, ওটা তো কোনো মানুষ নয়। মানুষের মাথা ওরকম পুরো ঘুরে যেতে পারে না কখনো। খ্যানখ্যানে গলাটা ফের শুনতে পেল নগেন। কি হলো রে, বাড়ি ফিরবি না? জানা যা দেখি কেমন ফিরতে পারিস বাড়ি। সে কি কিশোরী, তুমি আজ পাসিং শোয়ের প্যাকেটটাই আনতে ভুলে গেছো? রবিবারের বিকেল, ছেলে মেয়েদের নিয়ে স্ত্রী বাপের বাড়ি যাওয়ায় ছুটির দুপুরে একটা টানা ঘুম দিয়ে বিকেলে চায়ের তেষ্টাটা পেতেই মনটা কেমন যেন খিঁচড়ে গেল। সেই স্টোভ জ্বালানো, দুধ বসানো, চা ফুটানো, এত ঝামেলা না করে ভাবলাম যাই তারানাথকে গিয়ে একটু বিরক্ত করে আসা যাক। বড় রাস্তার সমস্ত গাড়ি ঘোড়ার জঞ্জাট কাটিয়ে পড়ন্ত বিকেলের ফুরফুরে হাওয়া খেতে খেতে মটলেনে পা রাখতেই এই দুঃসংবাদটা পেলাম। এ বাবা, একদম ভুলে গিয়েছি। ঠিক আছে, এক কাজ করি, বরং প্যাকেটখানা ওই মোড়ের দোকান থেকে এখনই নিয়ে আসি গিয়ে। তুমি যাও, তারানাথের বৈঠকখানায় গিয়ে বসো ততক্ষণে। আকুই গ্রাম থেকে ফেরার পর থেকে কিশোরীর মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করেছি। না, এমনিতে সব ঠিক আছে, তবে আজকাল বড় বেশিই আনমনা থাকে সে। কোন ভাবের ঘোরে যে থাকে তা একমাত্র সেই জানে। যা কোনোদিনও করে না, সেই পাসিং শোয়ের প্যাকেটখানা আনতে ভুলে গেছে সে আজ। আমার মল্লিক বাড়ির কুলপুরোহিতের দায়িত্ব অর্জনের পর থেকে সে আবার নতুন বায়না জুড়েছে। কি না, পুজোর বিশেষ তিথিগুলোতে সেও নাকি যাবে আমারই সাথে। বন্ধুবরের অদ্ভুত সব ব্যাপার স্যাপার ভাবতে ভাবতে কড়া নাড়লাম তারানাথের বাড়ির সদর দরজায়। দোর খুলে যেতেই একটা খুব চেনা মিষ্টি গলার আওয়াজ কানে এলো আমার। আসুন কাকাবাবু, ভেতরে আসুন। সে কি রে, তুই কবে এলি চারি? এই তো গতকাল রাতেই এলাম। তোমার জামাইয়ের কলকাতার আপিসে কাজ ছিল, কি সব ওই ফাইলপত্র জমা দেবে, তাই তো চলে আসলাম ওর সাথে। এখন সপ্তাহখানেক বাবার কাছেই থাকবো। কাকাবাবু আপনি বসুন, আমি আসনখানা বিছিয়ে দিচ্ছি। গুছিয়ে বসতে বসতে দেখলাম ঠাকুর ঘর থেকে তারানাথকে প্রদীপ হাতে বের হতে। প্রদীপের আলোতেই হোক কিংবা মেয়ের বাড়ি আসার খুশিতে তারানাথের মুখের ঔজ্জ্বল্য স্পষ্ট বুঝিয়ে দেয় যে তার মন আজ বেশ প্রসন্ন। স্বভাবসিদ্ধ হালকা হেসে তিনি বললেন, কি হে বিভূতি, আর একজন কোথায়? একা এলে নাকি আজ? সে আসছে। কি বলবো ঠাকুরমশাই, কিশোরী এত ভুলো হয়ে গেছে। এই যে চলে এসেছি। কিশোরীর এক হাতে পাসিং শোয়ের প্যাকেট আর অন্য হাতে থাকা বড় শালপাতার চাঙারিটার ভেতর থেকে বেরিয়ে আসা তেলে ভাজা সুগন্ধি পেয়ে বুঝলাম আজ রবিবারের সান্ধ্য বৈঠক ভালোই জমবে। এই দেখো কি কাণ্ড করেছো হে কিশোরী, এত সব কি? আরে, আজ পাসিং শোয়ের প্যাকেটখানাই আনতে ভুলে গিয়েছিলাম ঠাকুরমশাই। সেটাই আনতে গিয়ে দেখি উড়ে দোকানির কড়াইতে মোচার চপ ভাজা হচ্ছে গরম গরম। আর কি সামলানো যায় বলুন তো? এ কি, হেসে লেখেও চারি না? ইতিমধ্যে চারি স্টোভে চায়ের জল চাপিয়েছে। একখানা রেকাবি হাতে সে বৈঠকখানায় ঢুকে হেসে বললে, হ্যাঁ কাকাবাবু, আমি গত রাতে তোমাদের জামাইয়ের সাথেই এসেছি। আপনি বসুন, আর চাঙারিখানা আমায় দিন তো, মুড়ি মেখে নিয়ে আসি এক্ষুনি। চারি চলে যেতেই কিশোরী তক্তপোষে আসন পেতে বসলে আমার পাশে। ফিচেল হেসে বললে, তাহলে ঠাকুরমশাই আজ আবার কোন আষাঢ়ে গপ্প ফাঁদবেন শুনি? আহ কিশোরী, কি মুশকিল, একটু চুপ করো না। এই তোমার জন্যেই আজকের আড্ডাটা মাটি হয়ে যেতে পারে দেখছি। আরে বাপু, কিশোরীকে আজ কিছু বলো না হে বিভূতি। আকাশে যেমন কালো মেঘ জমেছে, ভেবেছি আজ একখানা আষাঢ়ে গপ্পই না হয় শোনাই তোমাদের। কি বলো? আগে ঠিক বুঝলাম না ঠাকুরমশাই। আরে আষাঢ় মাসের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনাবো ভাবছি আজ। দাঁড়াও, আগে বরং মেয়ের হাতে বানানো চায়ে একটু গলাটা ভিজিয়ে নি, নইলে আড্ডার আমেজটা ঠিক করা হয় না।
এই তো বাবা, চা এসে গেছে, আর সঙ্গে আমার শাশুড়ি মায়ের হাতের আম তেল দিয়ে মাখা মুড়ি আর তেলে ভাজা। তাহলে রবিবাসরীয় বৈঠক শুরু হোক এখন। ও হ্যাঁ, একটু মাখা সন্দেশ বানিয়েছি, বাবার কাছে এলে এটা তো আমি বানাবো। তাই বলছিলাম কি, বৈঠক শেষে বাড়ির জন্য একটু নিয়ে যাবেন কিন্তু কাকাবাবুরা, মনে করে, কেমন? মাখা সন্দেশের স্বাদ তারানাথের বড়ই প্রিয়, এ কথা আমরা জানতাম। চারির কলকলিয়ে বলে চলা কথাগুলো শুনে কিশোরী বড় বড় চোখে বললে, বাপরে, আমাদের চারি যে একেবারে গিন্নি বান্নি হয়ে গেছে ঠাকুরমশাই। হ্যাঁ রে, জামাই তোর বাধ্য তো। কিশোরীর প্রশ্নে চারি লজ্জা পেল হয়তো। মুড়ির রেকাবিটা আর চায়ের পিরিচ তক্তপোষে রেখে আলতো হেসে বৈঠকখানা থেকে বেরিয়ে যায় সে। আম তেলের ঝাঁঝালো গন্ধটা নাকে এসে ঠেকতে আর দেরি করলাম না আমরা। তেল জবজবে মুড়ি হাতের মুঠোয় তুলে নিয়ে তারানাথ লম্বা নিঃশ্বাস ছেড়ে বললে, জামাই ছেলে বড়ই ভালো। সে বলেছে এখন থেকে যখনই কলকাতায় দপ্তরে জরুরি কাজে আসবে চারিকে সঙ্গে করেই আনবে। আসলে এই বুড়ো বয়সে একা থাকতে কেমন কেমন যেন লাগে। এই তোমরাই যা সপ্তাহান্তে দেখা দাও, বাকি আত্মীয় স্বজনেরা সব কোথায় গেছে কে জানে বাবু। এই দেখুন ঠাকুরমশাই, আপনি ফের ভাবুক হয়ে যাচ্ছেন যে। এরকম হলে গপ্প শুরু করবেন কখন? আরে রোসো বাপু রোসো, ওফ স্বার্থপর একটা। বেশ তো ঠাকুরমশাই, মেনেই নিলাম। আমি আপনার মুখে গপ্প শোনার জন্য প্রচণ্ড স্বার্থপর। নিন শুরু করুন চটপট। তারানাথ কটমটিয়ে কিশোরীর দিকে তাকিয়ে থাকলেও সে ফিচেল হেসে কামড় দেয় মুচমুচে বেগুনিতে। চায়ের পিরিচটা উঠিয়ে নিতে নিতে তারানাথ বললে, ভারী অদ্ভুত বিষয় কি জানো, মানুষ বুড়ো হয়ে গেলে নিজের ক্ষয়ে আসা শরীরটার দিকে তাকিয়ে কেন কে জানে সেই ছোটবেলার দিনগুলোর কথাই সব থেকে বেশি ভাবে। এমনটা কেন হয় বলতে পারো? নিশ্চয়ই কোনো মনস্তাত্ত্বিক ব্যাখ্যা আছে এর পেছনে। তবে ঠাকুরমশাই, আমার কি মনে হয় জানেন, আপনি কোনোদিনই বুড়ো হবেন না। তাই নাকি? তাহলে এই কুঁচকে যাওয়া চামড়া, ঝাপসা চোখের দৃষ্টি, সাদা সনের মতো আমার জটা রাশি, সব বুড়ো হওয়ার লক্ষণ নয়? আহা, তা কেন, আমি এমনভাবে বলিনি কথাটা। তবে আমরা কিনা লেখক মানুষ, তাই আমাদের ভাবনা চিন্তা খানিক অন্য ধারার। শুনুন, আপনার বয়সের সংখ্যা যতই বাড়ুক ঠাকুরমশাই, যতক্ষণ আপনি জীবনের সৌন্দর্যটুকু উপভোগ করার চেষ্টা করবেন ততক্ষণ আপনি বুড়ো হবেন না, হতে পারবেনই না। তাহলে বলছো আমি আমার এই শেষ জীবনেরও সৌন্দর্য উপভোগ করি? একদম বিভূতি যথার্থই বলেছে ঠাকুরমশাই। জীবনের সৌন্দর্য আপনি উপভোগ করেন বই কি। পাসিং শোয়ের প্যাকেট পুড়িয়ে গেলে আপনি ওই হুঁকোয় ভরা ভ্যালসা তামাকের আমেজে খুব সহজেই ফের মারতে পারেন। 7 মহলা জমিদার বাড়িতে সুস্বাদু ভোজন খেয়েও কোনো এক মহাশূদ্রের বাড়িতে আপনি স্বাচ্ছন্দ্যে সপাক অন্ন গ্রহণ করেন। আপনার প্রত্যেক গল্পে অভিজ্ঞতায় আপনি শিখিয়েছেন জীবনের সমস্ত পর্যায়ে সৌন্দর্য খুঁজে নেওয়ার আদর্শ পন্থা। ঠিক আছে, আমার অত গুণকীর্তন না করলেও চলবে বাবু। না, এবার শোনো, আমার এই অভিজ্ঞতাকে ভয়াবহ বলছি এই কারণে যে সে সময় আমি কিন্তু কোনো ক্ষমতাই অর্জন করিনি। তোমাদের ঠাকুর মশাইয়ের বয়স ওই 14 কি 15 মতন হবে তখন। ছোট থেকেই বাড়িতে আমার শরীর টিকলেও মন খুব বেশি টিকতো না। ইট সুরকির 4 দেওয়ালের ভেতরে তুমি যত থাকবে, দিনে দিনে তুমি একখানা কূপমণ্ডূক ছাড়া আর কিছুই তৈরি হবে না। আগে কূপমণ্ডূক মানে? কূপ অর্থ কুয়ো এবং মণ্ডূক অর্থ ব্যাং, যেমন তুমি। ঠাকুরমশাইয়ের মশকরা শুনে কিশোরী অভিমানী গলায় বলল, কি করব বলুন ঠাকুরমশাই, আমি তো আর আপনার মতন সংস্কৃতের জ্ঞান নিয়ে জন্মগ্রহণ করিনি। আর আমার জন্মের সময় আকাশে কোনো নীল উল্কাও দেখা যায়নি। আপনার মতো এত জ্ঞান কি আমার আছে? কিশোরীর কথা শুনে তারানাথ হেসে উঠলেন দরাজ গলায়। হাসতে হাসতেই বললেন, এই মানুষটা
তোমাদের ছাড়া আর কার সাথেই বা মশকরা করবে বলো দেখি। যাকে শোনো তবে, এক সন্ধ্যাবেলায় বাড়ির দাওয়ায় বসে থাকতে থাকতে হঠাৎ উঠোনের ওপর গিয়ে দাঁড়ালাম। কয়েক পা এগোতে যেতেই হেঁসেলের জানলা দিয়ে আমার মা মুখ বাড়িয়ে বললেন, ওরে, এই পড়ন্ত সন্ধ্যায় আর বাইরে যাস নে রে বাপ, আর বাইরে যাস নে। মায়ের নিষেধ মেনে ফের দাওয়ায় এসে বসে পড়তে হলো আমাকে। তাকে কি করে বোঝাই যে বাড়ির সামনের সরু রাস্তাটা দিয়ে কমণ্ডলু হাতে যেই গেরুয়া বসন পরিহিত সাধু বাবা যাচ্ছিলেন, তারই পিছু করতে আমার যে বড় মন চাইছিল। আরও একটা অদ্ভুত ব্যাপার এই যে সেই সাধু বাবা যেতে যেতে আমায় দেখে কেমন যেন থমকে দাঁড়িয়ে পড়েছিলেন। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে ঠোঁট প্রসারিত করে হেসে ফের পথ চলা শুরু করেছিলেন তিনি। সাধু বাবার মুখাবয়বে শান্তির সাথে সাথে যে জ্ঞানের ঔজ্জ্বল্য প্রস্ফুটিত ছিল, তা দেখে আমার তার প্রতি কেমন একটা টান জন্মায়। আর তোমরা তো জানোই, জ্ঞান হওয়ার পর থেকেই সাধু সন্ন্যাসী, মন্দির, দেউল এসবের প্রতি আমার আকর্ষণ ছিল অন্তহীন। সমবয়সীদের সাথে খেলতে, ঘুরে বেড়াতে আমার তেমন রুচি ছিল না কোনো কালেই। পরের দিন ততক্ষণে সন্ধে খানিক গড়িয়ে গিয়েছিল। বাড়িতে শঙ্খধ্বনি বেজে গিয়েছে অনেকক্ষণ। আশেপাশের বাড়ি ঘরে তখন চলেছে রাতের রান্নার প্রস্তুতি। হেসেল থেকে গরম গরম 5 মিশালি তরকারির ঘ্রাণ বেরিয়েছিল সবে সবে। ঘরের ভেতর চৌকিতে বসে বাবার একখানা মোটা পুঁথি লণ্ঠনের আলোয় কোনো রকমে পড়ার চেষ্টা করছিলাম। সংস্কৃত ভাষাটা যে কোনো কারণেই হোক আমি কারোর কাছের থেকে না শিখেই দিব্যি পড়তে জানতাম। পূর্বজন্ম থেকে সঙ্গে করে এনেছিলাম বোধ করি। তা পুঁথিখানা পড়তে পড়তে জানলার দিকে চোখ যেতেই দেখি গতকালের সেই সাধু বাবাই আজও ঠিক একইভাবে আমাদের বাড়ির সামনে দিয়ে চলে গেলেন। আমি এবার আর দেরি করলাম না। এই সাধু বাবা নিশ্চয়ই ঠাঁই নিয়েছেন খুব কাছেই। একটিবার পিছু পিছু গিয়ে তার ডেরায় যদি পা রাখতে পারি, তাহলে মনে হয় না ইনি আমায় ফিরিয়ে দেবেন বলে। খুশি হয়ে চেলা বানিয়ে নিলে তো আমার জীবনটাই ধন্য। ছেলে মানুষই একেই বলে। পা টিপে টিপে হেঁসেলের কাছে এগিয়ে গিয়ে দেখলাম ছ্যাঁক ছোঁক আওয়াজে মা ফোড়ন দিচ্ছে কড়াইতে। বাড়ির সদর দৌড়ের দিকে যেতে গিয়েও থমকালাম। ওদিকে দাওয়ায় শতরঞ্চি বিছিয়ে বাবার ভয়ে ভাই বোনেরা এক মনে জোরে জোরে নামতা উড়ে চলেছে। দৌড়ের দিকে যেতে গেলেই ওরা চেঁচামেচি করতে পারে, তাই উপায় তখন একটাই। মায়ের অলক্ষ্যে খিড়কির দরজার কবজাটা নিঃশব্দে খুলে অবশেষে পা দিলাম বাড়ির বাইরে। বাড়ির পেছনের নোড় ফলের ঝাঁকড়া গাছটার তলা দিয়ে ছুটলাম অদূরেই যে বাঁশবন আছে সেদিকে। গ্রামের কোনো লোক রাতের বেলা যেদিকটায় যাওয়ার কথা ভাবতেই পারে না, সেই ঘন বাঁশঝাড়ের ভেতরে নিজের শরীরটাকে মিশিয়ে ইতিউতি চাইতেই দেখতে পেলাম সেই সাধু বাবাকে। তার শরীরে থাকা জীর্ণ উত্তরীয় খানা উড়ছে ঝোড়ো হাওয়ায়। রুদ্রাক্ষের বাঁধনে জড়িয়ে আছে তার ভস্মে মাখা 2 বাহু। মস্তকের বিস্তর জটাজুটো এসে ঠেকেছে একেবারে পায়ের গোড়ালিতে। তার পদচিহ্নের সাথে নিজের পা মিলাতে মিলাতে আশেপাশের বসতি কুড়ে ঘরগুলোকে কখন যেন পার করে পৌঁছে গিয়েছি একেবারে গ্রামের সীমানায়। চলতে চলতে সাধু বাবার হাতে থাকা কমণ্ডলু খানায় চোখ যেতেই দেখলাম কোথা থেকে যেন এক ফোঁটা জল এসে পড়ল সেটায়। আকাশের দিকে মুখ তুলে তাকিয়ে দেখি মেঘ জমে আকাশের তারারা সব নিভু নিভু,
উজ্জ্বল কলাধর নিজের হাসি লুকিয়েছে মেঘের ধোঁয়াশায়। পূর্ণিমার দিনে যখন কিনা রবি ও চন্দ্র রাশিচক্রে গোচর করে মুখোমুখি, মানে সূর্যদেব মিথুনে তো চন্দ্রমা ধনু রাশির আষাঢ়া নক্ষত্রে, সেই থেকেই তো এই মাসের নামকরণ আষাঢ় মাস। এরকম 12 মাসের নামকরণের সূত্র আমার জ্যোতিষ গুরুর কাছের থেকে জেনে প্রথমে বেশ অবাক হয়ে গিয়েছিলাম। যাই হোক, ঘটনায় ফিরে আসি। বৃষ্টির ফোঁটাগুলো এবার আমার মাথায় এসে পড়তেই থমকে দাঁড়ালাম। সামনে সাধু বাবা কিন্তু দিব্যি হেঁটে চলেছেন বৃষ্টিতে ভিজতে ভিজতে, কিন্তু আমার মনের ভেতরে কেউ যেন হঠাৎ বলে উঠল, বাবা তারানাথ, এমনতর ভুল কদাপি করিও না। তুমি যে ঘোর বিপদের দিকে অগ্রসর হইতেছ বাবা, এক্ষণে ফিরিয়া যাও নিজ গৃহে। তোমার মাতা যে বড়ই চিন্তান্বিত হইয়া পড়িয়াছেন বালক, আর তোমার পিতাও ইতিমধ্যেই গৃহে প্রবেশ করিয়াছেন। অতএব সত্বর ফিরিয়া যাও। একেবারেই বুড়োটে গলা, তবুও সেই কণ্ঠে এক অদ্ভুত প্রাচীনতার আবহ রয়েছে। সর্বোপরি সে যেই হোক, সে আমার নামও জানে, ধামও জানে। চারিদিকে কাউকে দেখতে না পেয়ে ঘাবড়ে গিয়েছিলাম তখন, কিন্তু ওই কথাগুলোকে সাড়া দিয়েই পায়ের গতিপথ বদলে চটপট পেছনে ফেলে আসা গ্রামের বসতির দিকে তাড়াতাড়ি পা বাড়িয়েছিলাম। আর সাথে সাথেই, ওই ছোড়া, ওইদিকে চললি কোথায়? আমার সাথে আসবি না? আয় না, আয় আয়, আমার সাথে আয়, আয় আয় না। সাধু বাবার গলা শুনে আমার বুকের ভেতর কেমন একটা ধুকপুকানি শুরু হয়ে গেল এবার। বৃষ্টির তোড় ততক্ষণে এতটাই উচ্ছ্বসিত যে আমার আশেপাশে থাকা সব কিছু ক্রমশ ঝাপসা হয়ে এসেছিল। কাদামাখা পা সামলে পেছন ফিরে দাঁড়াতেই চমকে উঠে দেখলাম সাধু বাবা একেবারে আমার সামনে দাঁড়িয়ে আছেন। মাথা তুলে তাকাতে তার স্থির মুখাবয়ব দেখে কেন কে জানে বেশ ঘাবড়ে গেলাম আমি। কই, ইনি তো সেই প্রথম দিনে আমার দেখা সাধু বাবা নন। ইনি তো বাড়ির সামনে থমকে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে হাসেননি। তবে ইনি কে? এই অচেনা সাধু বাবার দিকে ভালো করে তাকাতেই একটা জিনিস খেয়াল হলো। তার মুখটায় এমনিতে সব স্বাভাবিক, অবিকল মানুষের মতোই মুখটা, কিন্তু সেই মুখ বৃষ্টিতে একটুও ভিজছে না। শুধু মুখ কেন, সাধু বাবার শরীরের কোনো অংশেই বৃষ্টির জলধারার ছোঁয়া লাগছে না এতটুকু। মনে মনে ভাবলাম, এই মানুষ সেই চেনা সাধু বাবা না হলেও নিঃসন্দেহে কোনো অসীম ক্ষমতা সম্পন্ন সাধক বটেই। এতক্ষণ আমার মনের ভেতরে যে আমায় বাড়ি ফিরে যাওয়ার উপদেশ দিয়েছিল, তার কথা উপেক্ষা করে তাড়াতাড়ি বলে উঠলাম, আগে সাধু বাবা আমায় নিয়ে যাবে তোমার সাথে, শেখাবে আমায় ধ্যান কেমন করে করতে হয়। ধ্যান করতে করতে মাটি থেকে ওপরে ওঠা, তারপর কুণ্ডলিনী জাগরণের মন্ত্র। ওরে ছোঁড়া, তোর এত সব শেখার ইচ্ছা বুঝি? হ্যাঁ, বাবা বাহ, খুব ভালো, খুব ভালো। আয় আয়, তবে আমার সাথে আয়, আয় না, আয়। সাধু বাবার গলায় কিছু একটা ছিল, যেটা শুনে জল কাদায় ছপ ছপ করে আবারও এগিয়ে চললাম আমি। না, বাড়ির দিকে নয়, আমার পা পিছু নিয়েছিল ফের সেই সাধু বাবারই। খুব সম্ভবত সম্মোহিত হয়ে পড়েছিলাম বুঝি তার। তা তোর নাকি সাধু সন্তদের ভারী ভালো লাগে? তুই কি সাধু হতে চাস নাকি? হ্যাঁ, ভালো লাগে তো, তবে সাধু হওয়া অত সহজ নাকি? খুব সহজ নয় মনে হয়। এই তো দেখোই না, বৃষ্টিতে আমার ফতুয়া ধুতি একেবারে ভিজে একসা হয়ে গেল, আর তোমার গেরুয়া বসন কেমন শুকনো খটখটে।
তোমার অনেক ক্ষমতা গো সাধু বাবা, অনেক ক্ষমতা। তা তোরও চাই নাকি সেই সব ক্ষমতা? হ্যাঁ, এই ছোড়া, চাই নাকি? বল বল, চাই নাকি বল? তুই চাইলেই তোকে আমি সব ক্ষমতা দেব। তুই নিবি নাকি ছোড়া? তোর চাই সেই সব ক্ষমতা? বল বল তুই। নেব নেব, মানে আমায় কি করতে হবে বলো? কি করলে তুমি আমায় তোমার ক্ষমতাগুলো দেবে? এখন মনে হচ্ছে এই ঘটনাই হয়তো ছিল আমার জীবনের প্রথম অভিযান। সাধু বাবার সম্মোহনী চালে কাবু হয়ে তার ক্ষমতাগুলোই চেয়ে ফেললাম আমি। মনের ভেতর তখনও কেউ যেন বলে চলেছে, বাবা তারানাথ, তুমি ভুল করিতেছ, হে ভুল করিতেছ। শীঘ্র গৃহের উদ্দেশ্যে অগ্রসর হইয়া যাও। আমার কথার অমান্য করিলে বিপদে পড়িবে, মহা বিপদে পড়িবে, মহা বিপদে। তারপর তারপর সেই সাধু বাবা আপনাকে দিলেন নিজের সব ক্ষমতা? না, কিছু মাত্র না। সেদিন কার খপ্পরে যে পড়েছিলাম সেটা তখনও বুঝিনি যে। তবে যখন দেখলাম আমার মাথায় থাকা আকাশ, পায়ের তলার মাটি, বৃষ্টিতে নেচে নেচে ভিজতে থাকা গাছগুলো সব একটু একটু করে মিলিয়ে যাচ্ছে কোথাও, তখন আমি চেয়েও, আমি প্রাণপণ চেষ্টা করেও কিন্তু কিছুতেই আমার পায়ের গতি কমাতে পারলাম না। ওই সাধু বাবার সাথে আমি অনিচ্ছা সত্ত্বেও একেবারে পৌঁছে গেলাম আমাদের গাঁয়ের শ্মশানের প্রান্তরে। ওরে ছোড়া, থাম থাম বলছি, থাম। আমার পায়ে যেন কেউ লাগাম টেনে দিল এবার। চেষ্টা করলাম এক ছুটে শ্মশানের বাইরে বেরিয়ে সোজা বাড়ির দিকে দৌড় লাগাই, কিন্তু না, এতক্ষণ যেমন আমি নিজের ইচ্ছেই আমার পা দুটোকে থামাতে পারছিলাম না, তেমন সাধু বাবা থেমে যেতে বলায় দেখলাম এখন আমি তাদেরকে নিজের ইচ্ছেই চালাতেও পারছি না। নে বস দেখি এখানে, চোখ বুজে ধ্যান করতো দেখি, কিন্তু ভুলেও চোখ খুলবি না। নে নে বস বস, আর দেরি করিস না। বসলাম। মুষলধারা বৃষ্টির জলে ভিজে সারা শরীরে কাঁপুনি শুরু হয়ে গেছে আমার ততক্ষণে। মন সায় না দিলেও ওই সাধু বাবার সম্মোহনের জাদু বলে আমার দর্শনেন্দ্রিয়ে যে একজোড়া জানলা আছে, সেই জানলার পাল্লা বন্ধ হয়ে গেল। ওরকম ভিজতে ভিজতেই আপনি চোখ বুজে ধ্যান করলেন, তাও আবার শ্মশানে বসে? আপনার সাহস আছে বটে ঠাকুর মশাই। সাহস নয়, বলো দুঃসাহস। ধ্যান করা তো দূরের কথা, আমি চুপটি করে চোখ বুজে বসে রইলাম শুধু। ক্রমাগত মনে হতে লাগলো আমার মাথার উপর, চোখে মুখে কেমন যেন কারো নিঃশ্বাসের গরম হাওয়া এসে পড়ছে। পরিস্থিতির অনিশ্চয়তা এবং ভয়াবহতা পাল্লা দিয়ে বেড়ে উঠতেই বুকের ওপরে লেপ্টে থাকা ভেজা পৈতেখানার অস্তিত্ব স্মরণে এলো। চক্রবর্তী বামুনের ছেলে আমি। নিত্য আহ্নিকের সময় 3 পবিত্র সুতোয় মিলিত এই উপবিত হাতের নির্দিষ্ট মুদ্রায় ধরে গায়ত্রী মন্ত্র পাঠ করতে শিখিয়েছিলেন আমার বাবা। হাত পা কিছু নাড়তে না পারলেও এক মনে সেই গায়ত্রী মন্ত্রখানাই পাঠ করতে শুরু করে দিলাম এবারে। মন্ত্রের শেষ শব্দখানা উচ্চারণ করেছি কি করিনি, কুড়কুড় করে আকাশের ছাদ কাঁপিয়ে দেবরাজ ইন্দ্র অট্ট হাসিতে ফেটে পড়লেন একেবারে। বিদ্যুতের ঝলকানিতে গোটা শ্মশানটা আলোয় ভেসে গেল, আর সেই প্রবল বজ্রপাতে আমি ফিরে পেলাম আমার সমস্ত ইন্দ্রিয় শক্তি। চোখের জানলা দুটো খুলেই যা দেখলাম, তাতে আমার 2 হাত এক লহমায় ধরে ফেললে আমার গলায় থাকা পৈতেটাকে, আর পায়ের সমস্ত শক্ত পেশি তৈরি হয়ে গেল লম্বা দৌড়ের জন্যে। কি দেখলেন ঠাকুর মশাই? সেই সাধু বাবা যিনি আপনাকে সঙ্গে করে নিয়ে এলেন, ধ্যানে বসালেন, তিনি কোথায় গেলেন?
সামনে যাকে দাঁড়িয়ে থাকতে দেখলাম তার সারা শরীরে লেগে থাকা ফালি ফালি গেরুয়া দেখে বেশ বোঝা যায় ইনি সেই সাধু বাবা যার সম্মোহনের জালে এতক্ষণে আবদ্ধ হয়েছিলাম আমি। তবে তার বর্তমান রূপ অতীব করাল। নিষ্প্রাণ রক্তশূন্য মুখের দুই অক্ষি কোটরে সুগভীর অন্ধকার ছাড়া আর কিছুই নেই তার। আশ্চর্য হয়ে দেখলাম কোনো কিছু বা কাউকে গ্রাস করতে উদ্যত তার মুখগহ্বর একেবারে ঝলসে গেছে, খুব সম্ভবত কিছুক্ষণ আগে হওয়া সেই বজ্রপতনে। তার মানে শুধুমাত্র পৈতের জোরে বেঁচে গেলেন আপনি? কেন ভায়া, তুমি কি কিঞ্চিত অবিশ্বাস করছো? তোমাদের কে বলেছে যে আমি বেঁচে গেলাম? তারানাথের গম্ভীর গলাটা শুনে শির দ্বারা সোজা হয়ে গেল আমার। অবাক চোখে তার দিকে তাকাতেই তিনি ফের বলা শুরু করলেন। ভীষণ দর্শন সেই অলৌকিক সত্তার কাছের থেকে আমার আতঙ্কগ্রস্ত দেহটাকে যত দূর সম্ভব নিয়ে যাওয়া যায় সেই প্রয়াসে দৌড় লাগালাম এবার। শ্মশান সংলগ্ন শিয়াল কাঁটার ঝোপগুলোতে লেগে পায়ের তলা চামড়া ছিঁড়ে কেটে গেলেও থামলাম না আমি। বৃষ্টির তোড় কিছুটা কমে এলেও চারিদিকটা অস্পষ্ট হয়ে আছে বড্ড। প্রাণপণে ছুটতে ছুটতেই শুনতে পেলাম, পালিয়ে পার পাবি বলে ভেবেছিস? ওরে, তোকে যে আমি পথ ভুলিয়েছি রে। হ্যাঁ, পথ ভুলিয়ে দিয়েছি তোকে আমি। তুই ভুলো চিনিস? ভুলো কিরে? ভুলোর খপ্পরে পড়েছিস কখনো? হ্যাঁ, ভুলো একবার পথ ভুলিয়ে দিলে আর তো পথ পাবি না, পাবি না রে, আর পথ পাবি না, কোনো দিনও পথ খুঁজে পাবি না। সন্ধ্যের পর অচেনার পিছু, ভুলো ভুলিয়ে দেবে সব কিছু। ছোট থেকেই এই প্রবাদ ভেসে বেড়াতো আমাদের গ্রামের বাতাসে। আজ চোখের সামনে প্রবাদখানার বাস্তবায়ন হতে দেখে যতটা না ভয় পেলাম তার থেকেও বেশি ভয়ার্ত হলাম যখন বুঝতে পারলাম এতক্ষণ দৌড়ানোর পরেও আমি এখনো শ্মশানের বাইরে বেরোতেই পারিনি। বাড়ি ফেরার পথ ভুলে আমার পা শুধু ঠোকর খেয়ে বেড়াচ্ছে শ্মশানের অন্ধকার কোণাগুলোতে, আর কানের ভেতর তপ্ত শীষের মতো ঢুকে পড়ছে ভুলোর খলখলিয়ে হাসতে হাসতে বলা কথাগুলো। আর তো পথ পাবি না, আর পাবি না রে ছোড়া, আর পথ পাবি না। ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, এরকম করো না। আর কখনো অচেনা কারোর পিছু নেব না গো। ছেড়ে দাও, দাও না, ছেড়ে দাও আমায়। যতই কাঁদি, যতই চিৎকার করে তাকে বলি আমায় ছেড়ে দিতে, তত বেশি করে সে যেন খিলখিলিয়ে উঠছে। আমার সাহায্য প্রার্থনা যেন সেই ভুলোর কাছে চরম আমোদের বিষয় হয়ে উঠেছে। ক্লান্তিতে আতঙ্কে জর্জরিত আমার শরীর একসময় অবশ হয়ে এলো। জ্ঞান হারালাম না, কিন্তু পায়ে আর জোর পেলাম না তেমন। বৃষ্টির জলে ক্ষতস্থানের রক্ত ধুয়ে গেলেও পা ততক্ষণে একেবারে ফুলে ঢোল। ব্যথায় কুঁকিয়ে উঠে খোলা মেঘাচ্ছন্ন আকাশটার তলায় বসে পড়লাম আমি। খাঁ খাঁ করা শ্মশানের কাকমাছি গাছগুলোর ঘেরাটোপে বসেই মনের মধ্যে দেখা দিল অন্য এক বিষম আশঙ্কা।
কেন ঠাকুরমশাই? হঠাৎ গাছগুলোকে দেখে শঙ্কিত হওয়ার কি হলো? মানে কাকমাছি, আঁশশেওড়া, কাঁটানোটে এসবের আগাছা তো যত্রতত্র হয়। আমাদের ভিটে জমিতেও এসব ছিল। তাহলে হঠাৎ ভয় পেলাম কেন, তাই তো? আসলে আমাদের গ্রামের শ্মশানে থাকা ওই কাকমাছি গাছগুলোর একটা অপবাদ ছিল। মাতব্বররা বলতো ওই কাকমাছি গাছের সবজে পাতার তলায় থোকা থোকা কালচে ফলগুলো আসলে এক একটা অতৃপ্ত আত্মা। শ্মশানে দেহ কার্যের পরেও যেসব আত্মারা নিজেদের অতৃপ্তির কারণে মুক্তি পেত না, তারাই নাকি বাসা বাঁধত ওই কাকমাছির ফলে। ছোটবেলায় গায়ের ভেতরে থাকা ওই গাছের ফল পাকলে অনেক খেয়েছি বটে, কিন্তু শ্মশানের ভেতরের ওই কাকমাছি গাছগুলোর ফল ভয়ে কেউ ছুঁয়েও দেখত না। দুষ, কি যে বলেন! সর্ষের মধ্যে ভূত অনেক শুনেছি, কিন্তু ফলের মধ্যে ভূত এরকম আবার কখনো হয় নাকি? ছোটবেলায় তোমার মতোই আমারও মনে হয়েছিল হে কিশোরী, যে এরকম আবার হয় নাকি। কিন্তু সেই রাতে বাড়ি ফেরার, বা বলা ভালো বাঁচার সমস্ত পথ হারিয়ে ভুলোর হাতে নিজের নৃশংস পরিণতির জন্য তৈরি হতে হতে কাকমাছি গাছগুলোর দিকে তাকিয়ে আমার মন খুব সহজেই বিশ্বাস করে নিল যে ওই কথাটাই সত্যি। ওই কুচকুচে কালো ফলগুলোয় বাসা বেঁধে থাকে হয়তো কোনো আত্মা বা আত্মার দল। ভয় কাটিয়ে ফের যখন পৈতেটাকে আশ্রয় করতে যাব, এমন সময় দেখলাম আমার গলা ফাঁকা, পৈতে নেই। বুক পিঠ পাগলের মতো হাতড়াতে হাতড়াতে খুঁজে চলেছি আমার প্রাণ বাঁচানোর একমাত্র সম্বল, ওই পৈতেটাকে। আর তখনই আমার ঠিক পেছনেই এসে দাঁড়ালো কেউ। ঘাড়ের কাছে গরম নিঃশ্বাসের হলকাটা ফের অনুভব করলাম আমি, আর কানে শুনলাম, এই কিছু খুঁজছিস বুঝি ছোড়া? কিরে, কিছু হারিয়ে ফেলেছিস নাকি? আমায় ছেড়ে দাও, দয়া করে মেরো না, আমায় মেরো না। ভুলোর অত্যাচারে ছুটতে ছুটতে আমার পায়ে আর দাঁড়ানোর ক্ষমতাটুকুও অবশিষ্ট ছিল না। যদ্দূর জানি এরা কখনোই নিজের শিকারকে একেবারে মারে না। এক একটা অঙ্গ প্রত্যঙ্গ বিকল করে এরা এদের শিকারকে মৃত্যু দেয়। সরলভাবে প্রাণ ভিক্ষা চাইতে চাইতে ভুলোকে পেছনে রেখেই এক প্রকার হামাগুড়ি দিয়ে এগিয়ে চলেছিলাম সামনে। বৃথা বাঁচার চেষ্টা আর কি, কেননা আমার সামনেই কাকমাছির ঘন আগাছা। তাই ভুলোর কবল থেকে নিজেকে বাঁচানোর দৌড় থুড়ি হামাগুড়ি ওই অবধি সীমিত। এটা জানা সত্ত্বেও রসে আটকে থাকা পিঁপড়ের ন্যায় আমি হাতড়ে হাতড়ে এগোচ্ছিলাম, আর অমনি আমার হাতের তলায় ছোট মতন কিছু একটা এসে তালুর চাপে ফেটে গেল। বৃষ্টি ধরে এসেছে তখন সবে সবে। কাদায় মাখা হাতটা তুলে দেখলাম আমার হাতে লেগে রয়েছে একখানা কাকমাছি কৃষ্ণবর্ণ ফল। নতুন করে ভয় পাওয়ার আর কিছু বাকি ছিল না আমার। ভয় পেতে পেতে তখন শুধু চেষ্টা করে চলেছি নিজেকে বাঁচানোর। ফলের মধ্যে ভূত প্রেত যাই থাকুক, হাতটা ঝেড়ে ফের এগিয়ে যাব এমন সময় ছাড় বলছি, ছেড়ে দে। সাইডে তুমি তোরে সেই দিন আমারে ছাড়ছিলি তুই? ছাড়স নাই মোরে। আজ তোরে পাইছি রে ভুলো, আজ তোরে পাইছি। তোরে আজকে আমি ছাড়ুম না, তোরে আমি ছাড়ুম না। গ্রামের অনেকের প্রাণ লইছস তুই, অনেকের প্রাণ লইছস। সেদিন শহর থেকে ফিরছিলাম, বউ মায়া সকলে আমার পথ চাইয়া বৈশা ছিল। কোন কুক্ষণে যে তোর ফাঁদে পা দিছিলাম রে, কোন কুক্ষণে!
অসেনা মানুষ সাজ্জা চল কইরা আমার শেষ করছিলি তুই। আজ তোরে সারুম না রে বলো, আজ তোরে সারুম না। আর এখন এখন তুই আইসস এই ছেলেটারে মারতে। দাঁড়া দাঁড়া, আইস তোরে আমি সারুম না। আজ তোর হইতাছে, আইস আইস তোর কোনো সারণ নাই, কোনো সারণ নাই রে ভুলো, কোনো সারণ নাই। নগেন কাকা, আমাদের পাশের গ্রামে ছিল তার বাস। শহরে রাজমিস্ত্রির কাজ করত সে। তার দুমড়ানো মোচড়ানো দেহটা যখন এই কাকমাচি শ্মশানে এসেছিল, পুরো গাঁ জুড়ে শোরগোল হয়েছিল ভালোই। জানা গিয়েছিল মাসের শেষ দিনে অনেক রাত হয়ে গেলেও শহর থেকে কাকা আর বাড়ি না ফেরায় ভোর হতেই লোকে দলবল নিয়ে খুঁজতে গিয়ে কোনো এক ডোবা থেকে উদ্ধার করে তার মরদেহটা। নগেন কাকার অতৃপ্ত আত্মার গলায় থাকা হিংস্রতা ভুলোকেও কাবু করে ফেলেছে যেন। অনেক সাহস করে আমার ঠিক পেছনেই হয়ে চলা দুই অলৌকিক শক্তির সংঘাত প্রত্যক্ষ করতেই বুঝলাম গায়ের মাতব্বররা কিছু ভুল বলে না। কাকমাচির ফলে অতৃপ্ত প্রেতেরা বাসা বাঁধে বইকি, নইলে আমার হাতে ওই এক রত্তি ফলটা ফাটতেই এমন কাণ্ড হলো কি করে? এরপরে কি আপনি তবে শ্মশান থেকে বেরিয়ে বাড়ি ফিরতে পারলেন ঠাকুরমশাই? বেরিয়ে আসতে তো পেরেছিলাম, না হলে আর তোমাদের সামনে আজ বসে এমন সিগারেটের ধোঁয়া ছেড়ে বক বক করছি কেমন করে? তবে হ্যাঁ, আমি একা শ্মশান থেকে বেরিয়ে আসতে পারিনি সেদিন। নগেন কাকার অতৃপ্ত আত্মা শেষ অবধি ভুলোর কি অবস্থা করেছিল তা দেখার জন্যে আমি আর অপেক্ষা করিনি। ক্ষত বিক্ষত পায়েই হোঁচট খেতে খেতে ছুটতে লাগলাম আমার দুই চোখের দৃষ্টি যত দূর অবধি যায়। আশেপাশের ধোঁয়াশা তখন বেশ পাতলা হয়ে এসেছে, বৃষ্টির ফোঁটাও আর গায়ে লাগছে না। কিছুটা দূরে একটা আগুনের লিকলিকে শিখা দেখে খানিক স্বস্তি পেয়ে দৌড়ের গতি আরও বাড়ালাম। আমার স্থির বিশ্বাস হলো ওই আগুনের ধারে কাছে নিশ্চয়ই থাকবে কোনো প্রাণ শক্তির অস্তিত্ব। লক্ষ্যে পৌঁছে দেখি জ্বলন্ত অগ্নিকুণ্ডের বিপরীতে বসে রয়েছেন একজন সাধু বাবা। তার মুখ না দেখতে পেলেও এতক্ষণ ভুলো এক সাধুর বেশে আমাকে যেরকম হেনস্থা করে ছেড়েছে, তাতে ধ্যানরত সাধু বাবার পরিধানের গৌরিক বস্ত্র দেখেই মনের দরজায় ভয় টোকা মারল ফের। ব্যাস, ওই এক টোকাতেই আমার স্নায়ু দুর্বল হয়ে শরীরের সমস্ত চৈতন্য লোপ পেল। মুখ থুবড়ে পড়ে গেলাম আমি মাটিতে। আমি বাড়ি যাব, মায়ের কাছে যাব। আমায় না দেখতে পেলে আমার মাঝে খুব কাঁদবে। এখন কেমন বোধ করিতেছ বাবা তারানাথ? বুড়োটে গলাটা কানে আসতেই ধড়ফড়িয়ে উঠে বসলাম। এই গলাটাই সন্ধ্যের পর বাড়ি থেকে বেরোনোর পর থেকে এই গলাটাই আমার মনের অলিন্দে সাবধান করে চলেছিল আমায় বারে বারে। তাকিয়ে দেখি আমার পা জুড়ে কেউ সযত্নে লাগিয়ে দিয়েছে কোনো ভেষজ ঔষধের প্রলেপ। সেটার গন্ধ সামান্য কটু হলেও পায়ের ক্ষতস্থানের জ্বালা এখন আর একটু অনুভব করছি না। যেখানে শুয়েছিলাম সেই জায়গাটা খাঁ খাঁ করছে নিস্তব্ধতায়। অদূরেই কিছু শুকনো পাটকাঠিতে আগুন জ্বালিয়ে একটা ছোট মাটির হাঁড়িতে কিছু যেন ফোটানো হচ্ছে। মাথা ঘুরিয়ে পেছনে তাকাতেই জমাট অন্ধকারে দেখলাম কেউ একজন সামান্য ঝুঁকে এগিয়ে আসছেন আমার দিকে। তার হাতে একখানা নারকেলের মালা, যেটার ভেতরে টলটল করছে গাঢ় সবুজ রঙের কিছু। সম্ভবত ওই পদার্থটার প্রলেপই লাগানো হয়েছে আমার পায়ে। আগুনের কাছে আসতে বুড়ো মানুষটার গায়ে জড়িয়ে থাকা গেরুয়া বসন চাক্ষুষ করলাম।
আমার সম্মুখে বসে মাথার পাকানো জটাগুলোকে মুখের ওপর থেকে সরিয়ে সেই বুড়ো সাধু বাবা বললেন, ওহে তারানাথ, শান্ত হইয়া খানিক বসিয়া থাকো দেখি। তোমার কপালের ওই ক্ষতস্থানে এই ঔষধি লেপন করিলে শীঘ্রই যন্ত্রণার উপশম হইবে, তবে প্রথমে স্বল্প জ্বলিয়াও উঠিবে। বড্ড জ্বলছে যে। হলো তাই। খানিকটা ভেষজের মিশ্রণ আঙুলে তুলে সাধু বাবা আমার কপালে লাগাতেই কপালের বাঁ দিকটা চিড়বিড়িয়ে জ্বলে উঠল। সহ্য করতে না পেরে আমি হাত দিয়ে সরিয়ে দিতে যাচ্ছিলাম সাধু বাবার হাতটা, কিন্তু কিসের যেন হ্যাঁচকা টানে নিজের হাতটাকে আর তুলতে পারলাম না। অবাক হয়ে দেখলাম আমার হাতখানা জড়িয়ে গেছে গলায় থাকা পৈতেটায়। এ কি, এই পৈতেখানা? এটা এখানে কেমন করে এলো? এটা যে ভুলো নিয়ে নিয়েছিল, কি করে এলো? কি বলিলে তুমি বালক? তোমার উপবিদ কে লইয়া গিয়াছিল? কেন ভুলো? ভুলোতেই তো নিয়ে নিয়েছিল আমার পৈতেখানা। কি ভুলোই নিলে পইতে? বুঝলাম না এমন কি হাসির কথা বললাম যে সাধু বাবা ওরকম আকাশ পাতাল কাঁপিয়ে হেসে উঠলে। তবে এবারে যেন আমি তাকে একটু একটু চিনতে পারছিলাম। ইনি সেই সাধু বাবা যাকে আমি প্রথমবার দেখেছিলাম পড়ন্ত সন্ধেবেলায়। আমাদের বাড়ির সামনে দিয়ে চলে যেতে যেতে আমার দিকে তাকিয়ে হাসতে, আর তার থেকেও বড় কথা এই যে কেন জানি না সাধু বাবার সাথে আমি কারোর মুখের যেন খুব মিল পাচ্ছিলাম। অনেকটা যেন আমার ঠাকুরদার মুখের ছাঁচ খুঁজে পাচ্ছিলাম সাধু বাবার মুখেও। হাসির দমকে চোখ থেকে বেরিয়ে আসা জলের ফোঁটাটা মুছে তিনি এবারে বললেন, ওহে বালক, অন্ধকারে থাকা কুণ্ডলীকৃত রজ্জুকে তুমি বুঝি সর্প মনে করিয়া ভয় পাইয়া যাইবে? না না, তা কেন? পাকানো দাড়ি অন্ধকারে দেখলে প্রথমে সাপ বলে মনে হলেও ভালো করে দেখলেই তো বুঝবো যে সেটা একটা দড়ি, কোনো সাপ নয়। তাহলে তখন ভালো করিয়া দেখিলে না কেন তারানাথ? আসলে আসলে তখন মানে তখন যে খুব ভয় করছিল আমার, ওরকম অন্ধকারে। উত্তর যে নিজেই বলিয়া ফেলিলে বালক। অন্ধকার অন্ধত্ব প্রদান করিয়া থাকে। এই অন্ধত্ব চোখে না দেখিতে পাইবার অক্ষমতা নয়, এই অন্ধত্ব হইল মায়ায় জড়িয়ে বাস্তবকে না দেখিতে পাইবার অক্ষমতা। তোমার ক্ষেত্রে সেই মায়ার সৃষ্টি করিয়াছিল কোন অন্ধকারে বসবাসকারী অপশক্তি। এরই ফলে অন্ধ হইয়া গলায় থাকা উপবীতের অস্তিত্ব তুমি প্রত্যক্ষ করিতেই পারোনি বালক। আর এই রূপেই তোমার চৈতন্য গ্রাস করিয়া লইয়া গিয়াছিল অন্ধকার জাত অন্ধত্ব, এ ব্যতীত আর কিছুই নয়। তার মানে পৈতেখানা আগাগোড়া আমার সাথেই ছিল? হ্যাঁ, নিঃসন্দেহে। অবশ্য এত সব তত্ত্বসার এইক্ষণে না বুঝিতে পারিলেও একদিন ঠিকই বুঝিতে পারিবে তারানাথ। আর কিছু বৎসর পরেই তুমিও যে। কথা বলতে বলতেই সাধু বাবা হঠাৎ চুপ করে গিয়ে এক দৃষ্টে তাকালেন আমার কপাল বরাবর, ঠিক দুই ভ্রুর মাঝখানে। তিনি আমার নাম ধরে ডাকতে প্রথমে বেশ অবাক হলেও তা মুখে প্রকাশ করিনি, এই ভেবেই যে এ নিশ্চয়ই তার কোনো এক ক্ষমতা। তার সেই দৃষ্টি এখনো মনে পড়লে গায়ে কাঁটা দিয়ে ওঠে। সেই দুই চোখে বিরাজিত গভীরতার তল পাওয়া যায় না বোধ করি। ছেলে মানুষ আমি খুব উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করেছিলাম তখন, আর কিছু বছর পর কি সাধু বাবা? এই বালক যে দেখিতেছি অত্যাধিক জিজ্ঞাসু। আমি অত কিছু তোমায় বলিতে পারিব না, মহাকালের আদেশ নাই। তবে হ্যাঁ, আর কিছু বৎসর পরবর্তীতেই তোমার জীবনে এক আকস্মিক পরিবর্তন হতে চলিতেছে। তাতে তোমার জীবনে শুভ অশুভ দুই ঘটিবে। অতএব সাবধানে পা রাখিবে তারানাথ, বুঝিতেছ? ওই বয়সে সাধু বাবার কথার মানে কিছুই বুঝিনি, এখন বুঝি সব।
যাকে আমি বোধহয় অবাক চোখে ফেল ফেলিয়ে তাকিয়েছিলাম সাধু বাবার ওই সদা হাস্য মুখখানার দিকে। তিনি এবার তার ডান হাতের তর্জনীটা আমার বুকের মাঝখানে ছুঁইয়ে দিয়ে বললেন, তামাশি, এর অর্থ বলিতে পারো তারানাথ? তোমাদের বলেছিলাম সেদিন সন্ধ্যার পর ঘরে বসে আমি বাবার একখানা পুঁথি পড়ছিলাম, যেখানে আরুণী নামক এক শিষ্য অতি বর্ষণমুখর নিশীথে সারা রাত নিজের শরীর দ্বারা মাঠের আল বেঁধে নিজের গুরুর প্রতি এক অভূতপূর্ব ভক্তি জ্ঞাপন করেছিলেন। পরবর্তীকালে সাধন মার্গে তিনিই পরিচিত হন ঋষি উদ্দালক নামে। পুঁথির সেই অধ্যায়ে তিনি তার পুত্র ঋষি শ্বেতকেতুকে বলেছেন, তৎ তম অসি। ব্যাস, ওইটুকু পড়েই ভুলোর কাছে পা দিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে। তাই ওই কথার আক্ষরিক অর্থটুকুই শুধুমাত্র বলতে পারলাম আমি সাধু বাবাকে। তৎ তম অসি, অর্থাৎ তুমি সেই। অতি উত্তম তারানাথ। তোমার অন্তরে যে নিরাকার আত্মার অস্তিত্ব রহিয়াছে তাহা পরম ব্রহ্মের সহিত অভিন্ন নহে। কিন্তু মনে রাখিবে, তুমি পরম ব্রহ্মের একটি অংশ হলেও তুমিই পরম ব্রহ্ম নও। নিজেকে সদা পরম ব্রহ্মের একটি কণা বলে মনে করিবে, কখনোই পরম ব্রহ্ম স্বরূপ হিসেবে নয়। তাহলেই দেখিবে কদাপি তোমার দ্বারা ভুল হইবে না, সহজে অগ্রসর হইতে পারিবে সাধন মার্গে। আমার এই বচন সদা স্মরণে রাখিবে তারানাথ, সদা স্মরণে রাখিবে। না, মনে রাখিনি আর। তাই হয়তো এই জন্মে সাধনার আশ্চর্য দুনিয়ায় পা রেখেও খুব বেশি দূর এগোতে পারলাম না। সাধু বাবার কথাগুলো শুনে আমি আবারও প্রশ্ন করলাম, তুমি কে গো সাধু বাবা? আর আর তুমি আমায় বাঁচাতেই বা এলে কেন? সাধু বাবা আমার প্রশ্ন শুনে খানিকক্ষণ জলজলে দৃষ্টিতে তাকিয়ে থাকলেন আমার দিকে। ডান হাতটাকে নিজের বুকের ওপর রেখে তিনি বলে উঠলেন, আমি কে? আমি তোমারই ন্যায় ওই মহাজাগতিক পরম ব্রহ্মের একটি কণা মাত্র। পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হইবার পর একখানা নাম পাইয়াছিলাম বটে, যেমন তুমি একখানা পাইয়াছ, তারানাথ। আর তোমায় বাঁচাতে কেন আসিলাম? তোমায় যে কি করিয়া বুঝাই এ কথা। আসলে প্রকৃতি আমায় এক অদ্ভুত ক্ষমতা উপহার দিয়াছে। জগতের সকল জীব সত্তার বিপদের অগ্রিম আভাস শুনিতে পাইবার ক্ষমতা। সেইরূপ কয়েকটি বিপদের ঘণ্টা বাজিতেছিল ঠং ঠং করিয়া। ধ্যানরত ছিলাম, তবুও তোমার বিপদের ঘণ্টাখানা শুনিয়া আর স্থির রহিতে পারিলাম না। আমি স্পষ্ট প্রত্যক্ষ করিলাম একটি সূক্ষ্ম রক্তের রেখা টানিতেছিল সেই বিপদের ঘণ্টাখানা। একটি সূক্ষ্ম রক্তের রেখা টানিতেছিল। হঠাৎ গলা বুঝিয়ে আসায় আমাকে জড়িয়ে ধরলে বুড়ো সাধু বাবা। তার শরীরে যেন চলছে হাসি কান্নার দোলাচল। রাত পেরোলে পূবের আকাশে উদীয়মান সূর্যের দর্শন করেছিলাম সেদিন সাধু বাবার সাথেই। মাথা নত করে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করে চোখ খুলতেই দেখি কেউ আমার পাশে দাঁড়িয়ে নেই। আমি একাই দাঁড়িয়ে আছি গোটা চড়াচড়ে। কান্না ভেজা গলায় চিৎকার করে উঠেছিলাম, সাধু বাবা, সাধু বাবা, তুমি কোথায়? কোথায় গেলে তুমি? তোমার নামটাও তো বললে না আমায়। তুমি যে আমায় বিপদের হাত থেকে রক্ষা করলে, আমার এত যত্ন করলে। বাবা তোমার পরিচয় জানতে চাইলে তাকে কি বলবো? মনের ভেতর থেকে সেই চেনা কণ্ঠস্বর শুনতে পেলাম, আদিনাথ আমার নাম জানিতে চাহিলে ওকে বলিও কেদারনাথ চক্রবর্তীর সাথে তোমার সাক্ষাৎ হইয়াছে। বুঝলে তারানাথ? হারিয়ে যাওয়া ঘরের ছেলে ঘরে ফেরার পর কি কি হতে পারে এসব তোমাদের অনুমানের বাইরে নয় বোধ করি। তবে শ্রী কেদারনাথ চক্রবর্তীর নামটা শুনে বাবা বলেছিলেন, ছোট কাকা,
কিন্তু তিনি যে অনেক কম বয়সেই এক কাপড়ে বাড়ি ছেড়েছিলেন, আর তো কখনো ফেরেননি। হ্যাঁ, তবে আমার ছোটবেলায় একজন আমাদের বাড়িতে এসেছিলেন। তিনি যা বলেছিলেন সেই অনুযায়ী জন্মের সময় আকাশে দেখেছিলাম বটে একটা উজ্জ্বল নীল উল্কা। তাহলে কি এই প্রজন্মে আমার সন্তানই? হায় ঈশ্বর! ছোট ঠাকুরদার বলা সেই সূক্ষ্ম রক্তের রেখার টান ধরা বিপদের ঘণ্টার কথা সেদিন আর আমার চিন্তাগ্রস্ত বাবাকে বলার সাহস পাইনি হে। যাই, বরং একটু গলাটা ভিজিয়ে আসি। তক্তপোষ ছেড়ে উঠে দাঁড়াতে গিয়ে বয়সের ভারে সামান্য টলে যেতে যেতেও সামলে নিলেন তারানাথ নিজেকে। আমি আর কিশোরী অনিচ্ছা সত্ত্বেও মটলেনের বৈঠকখানায় আমাদের আসন জোড়া ছাড়তে বাধ্য হলাম। এবার হেসেল থেকে হাত মুছতে মুছতে চারি বেরিয়ে এলো, দুটি টিফিন কৌটো হাতে। মাখা সন্দেশটা কেমন বানিয়েছি খেয়ে কিন্তু বলবেন কাকাবাবুরা। গল্পের নেশার আবেশটুকু সাথে নিয়ে মটলেনের সরু গলিটাতে টলতে টলতে পা রেখেছে দুই বন্ধু। তাদের কানে হঠাৎ ভেসে এলো কোনো এক বাবার মিঠে আবদার। চারিমা, মাখা সন্দেশটা বড্ড ভালো বানিয়েছিস রে, আর একটু দে দেখি বা। রাজপ্রতাপের ঠেকে আপনারা শুনছিলেন লেখিকা ডক্টর সায়নী অপর্ণার কলমে একটি তারানাথতান্ত্রিক ফ্যান ফিকশন গল্প কাকমাচির শ্মশানে সেই রাত। গল্পটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে নিরুপম, অতনু, সৌরভ ধনী সাহা, বর্ণালী, সন্তু এবং আমি আপনাদের রাজপ্রতাপ বসু। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। আর পরবর্তীতে এই জাতীয় গল্প আরও শুনতে চান কিনা সেই বিষয়ে কিন্তু জানিয়ে যাবেন আমাদের। গল্পের শব্দ সংযোজন এবং আবহে টিম রাজপ্রতাপের ঠিক। প্রচ্ছদ অঙ্কনে দাস স্টুডিও। দয়া করে এই গল্পটিকে নিয়ে পাইরেসি করবেন না। পাইরেসি একটি দণ্ডনীয় অপরাধ। অনেকেই আমাদের চ্যানেলের গল্প ডাউনলোড করে নিজ নিজ চ্যানেলে ভিন্ন নামে আপলোড করছে। পরবর্তীতে এই জাতীয় ঘটনা আমাদের সামনে এলে তার বিপক্ষে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া হবে। তাই গল্প শোনার আনন্দেই রাজপ্রতাপের ঠেকের গল্পগুলিকে গ্রহণ করুন এবং যেভাবে আপনারা আমাদের সঙ্গে রয়েছেন ঠিক সেভাবেই সাপোর্ট করতে থাকুন, যাতে আমরা আরও উৎসাহিত হয়ে এই জাতীয় মনোমুগ্ধকর গল্প আপনাদের উপহার দিতে পারি। আজকের মতন তবে এখানেই শেষ করছি। খুব শীঘ্রই ফিরব আমাদের পরবর্তী বিশেষ নিবেদন নিয়ে। ততদিন সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন আপনাদের প্রিয় গল্পের চ্যানেল রাজপ্রতাপের ঠিক। অনেক ধন্যবাদ।